আপনি যদি কম্পিটিটিভ এক্সামে সফল হতে চান তাহলে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং কিংবা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যে পরীক্ষারই প্রস্তুতি নেন না কেন, ইন্ডিয়ান পলিটি এমন একটা সাবজেক্ট যা আপনার স্কোরকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইন্ডিয়ান পলিটি কোথা থেকে শুরু করবেন, কিভাবে পড়বেন আর কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নেবেন। আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ান পলিটির কমপ্লিট সিলেবাসকে 10টি মডিউলের মাধ্যমে সহজ, এক্সাম ওরিয়েন্টেড এবং স্কোর ওরিয়েন্টেড উপায়ে এক্সপ্লেন করব, যাতে আপনার প্রিপারেশন হয় আরও সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী এবং কার্যকর। নমস্কার, আমি মৌমিতা দেবনাথ। আপনাদের সবাইকে স্বাগত জানাই পলিটিক্যাল সায়েন্স উইথ মৌমিতা চ্যানেলে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ক্লাস। দেখুন, যদি আমরা সিলেবাসটাকে একসাথে দেখি তাহলে বিষয়টা অনেক বড় মনে হবে, কিন্তু একজন টিচার হিসেবে আমার কাজ হলো বড় সিলেবাসটাকে ছোট ছোট লজিক্যাল পার্টে ভাগ করে সহজ করে দেওয়া। আমি পুরো ইন্ডিয়ান পলিটি সিলেবাসটাকে 10টা মডিউলে ভাগ করেছি। এই 10টা মডিউল কমপ্লিট হয়ে গেলে প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পলিটি সিলেবাসটা কভার হয়ে যাবে। এবারে এই 10টা মডিউলে কোনটা কিভাবে আমরা স্টাডি করব এবং কোন মডিউল থেকে, কোন পোর্শন থেকে কিভাবে প্রশ্ন আসছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই। নাও লেটস বিগিন উইথ আওয়ার ফার্স্ট মডিউল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। অনেকেই প্রশ্ন করেন, ম্যাম আমরা তো কনস্টিটিউশন পড়তে যাচ্ছি, তাহলে হিস্ট্রি দিয়ে শুরু করব কেন? উত্তরটা খুব সহজ। আ কনস্টিটিউশন ইজ নেভার ক্রিয়েটেড ওভারনাইট, ইট ইভলভস থ্রু আ লং হিস্টোরিক্যাল প্রসেস। ভারতের সংবিধানও সেরকম একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 2 শতাব্দীর প্রশাসনিক এবং সাংবিধানিক বিবর্তন। ব্রিটিশ পার্লামেন্ট ভারতে বিভিন্ন সময়ে যে আইনগুলো প্রণয়ন করেছিল, যেমন ধরো রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেগুলোই ধীরে ধীরে ভারতের প্রশাসনিক কাঠামো এবং ভারতের যে সাংবিধানিক ব্যবস্থা তার ভিত্তি তৈরি করেছিল। যখন আমরা এই মডিউলটা স্টাডি করব তখন আমরা শুধুমাত্র এই আইনগুলোর নাম মুখস্থ করব না, বা এই আইনগুলো কত সালে প্রণয়ন করা হয়েছিল সেটা মুখস্থ করব না, বরং আমরা এটা বুঝবো যে এই সমস্ত আইনগুলো কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল, এই আইনগুলোর মেজর প্রভিশনসগুলো কী ছিল, আর ভারতের সংবিধানের যে বিবর্তন সেখানে এই আইনগুলো কী অবদান রেখেছিল। এই অ্যাপ্রোচটা ফলো করে যদি আমরা এই পার্টটা, এই মডিউলটা স্টাডি করি তাহলে সেটা আপনাদের কাছে অনেক বেশি লজিক্যাল এবং ইন্টারেস্টিং হয়ে উঠবে। কম্পিটিটিভ এক্সামিনেশনে এই অংশ থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, যেমন ধরুন, হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ দি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। আবার এরকমও প্রশ্ন আসে যে হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ ডুয়াল গভর্নমেন্ট। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটাও দেখা গেছে যে এরকম প্রশ্ন এসছে, হুইচ অ্যাক্ট লেইড দ্য ফাউন্ডেশন অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। সুতরাং এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটা চ্যাপ্টার নয়, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কে বোঝার একটা ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয় তাহলে গোটা পলিটির যে বাকি সিলেবাস সেটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ইজিয়ার হয়ে উঠবে। নাও লেটস মুভ টু আওয়ার সেকেন্ড মডিউল, মেকিং অফ দি কনস্টিটিউশন। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বোঝার পর স্বাভাবিকভাবেই আমাদের পরের প্রশ্ন হবে, হাউ ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি ফ্রেমড, অর্থাৎ ভারতের সংবিধান অ্যাকচুয়ালি কীভাবে প্রণয়ন করা হয়েছিল। এই মডিউলে আমরা ভারতের সংবিধান প্রণয়নের সম্পূর্ণ জার্নি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে ভারতের গণপরিষদ কিভাবে গঠিত হয়েছিল এবং এই গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে আমরা আলোচনা করব ড্রাফটিং কমিটি সম্পর্কে, বিশেষ করে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ড্রাফটিং কমিটির কী অবদান ছিল সেটা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা অবজেক্টিভ রেজলিউশন নিয়ে আলোচনা করব, যেটাকে স্বাধীন ভারতের সাংবিধানিক দর্শনের ভিত্তি বলে উল্লেখ করা হয়। এই অবজেক্টিভ রেজলিউশন কারা দিয়েছিল, কে এই অবজেক্টিভ রেজলিউশনের ধারণা উত্থাপন করেছিল, এই বিষয়গুলো আমরা সেখানে জানব। এবং এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল এবং ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল, কেন আমরা 26শে জানুয়ারি তারিখটা বেছে নিয়েছি। এই মডিউলে আমরা শুধুমাত্র ডেটস
বা ফ্যাক্টস মুখস্থ করব না, বরং আমরা এইভাবে বোঝার চেষ্টা করব যে গণপরিষদ কেন গঠন করা হলো, এই যে সংবিধান ড্রাফটিং করা হয়েছিল সেই প্রসেসটা কী ছিল, এবং বিভিন্ন কমিটি, ড্রাফটিং কমিটি সহ বিভিন্ন কমিটি যে ছিল তারা কী ভূমিকা পালন করেছিল, কেন ভারতের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয়। আমাদের যদি এই কনসেপচুয়াল অ্যাপ্রোচের মাধ্যমে স্টুডেন্টরা এই মডিউলটাকে স্টাডি করে, তাহলে স্টুডেন্টরা শুধুমাত্র তথ্য মনে রাখবে না, বরং এই যে বিষয়গুলো ঘটেছিল এই বিষয়গুলোর পেছনে যুক্তিটাকে বুঝতে পারবে। ফলে কম্পিটিটিভ এক্সামিনেশানে যেখানে ভুল হওয়ার চান্স থাকে, যে 4টে অপশানের মধ্যে 2টো অপশান আমি বুঝতে পারছি যেগুলো হবে না, এই 2টো অপশানের মধ্যে কোনো একটা উত্তর হবে, কিন্তু কোনটা হবে আমি ঠিক জানি না, যদি এই কনসেপচুয়াল ক্ল্যারিটিগুলো ঠিকঠাক থাকে তাহলে স্টুডেন্টরা নির্ভুলভাবে অপশান সিলেক্ট করতে পারবে এবং সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। যে এই পোর্শন থেকে কম্পিটিটিভ এক্সামিনেশনে নিয়মিত প্রশ্ন আসে, যেমন অবজেক্টিভ রেজলিউশনের ধারণা কে দিয়েছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, কবে ভারতের সংবিধানকে অ্যাডপ্ট করা হয়েছে, কবে থেকে ভারতের সংবিধান কার্যকর হয়েছে, এবং ভারতের গণপরিষদ কতদিন সময় নিয়েছে এই ভারতের সংবিধানটা তৈরি করতে। সে কারণেই আমি সবসময় এটা বলি যে ভারতের সংবিধান তৈরির প্রসেসটা যদি কেউ জেনে থাকে তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা পুরোপুরি কমে যায়। এবারে আমরা আসছি ইন্ডিয়ান পলিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে। এই মডিউল থেকেই পলিটির মূল ভিত্তি তৈরি হয়, তাই এটি ভালোভাবে বুঝতে পারলে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়া অনেক সহজ হয়ে যায়। এখানে আমরা আলোচনা করব প্রিয়াম্বল, যেটা সংবিধানের মূল আদর্শকে তুলে ধরে, স্যালিয়েন্ট ফিচার অর্থাৎ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কী কী রয়েছে, পার্টস, আর্টিকেল, শিডিউলস যা সংবিধানের কাঠামোকে রিপ্রেজেন্ট করছে, এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের যে পরিবর্তন হয়েছে সেটাকেও আমরা আলোচনা করব। আমি প্রায় সময় আমার স্টুডেন্টদের যে কথাটা বলি যে সংবিধান মুখস্থ করার বিষয় নয়, সংবিধানকে বুঝতে হবে, কারণ কনসেপ্ট পরিষ্কার থাকলে আর্টিকেলস, শিডিউল, অ্যামেন্ডমেন্টস এগুলো খুব সহজেই মনে থাকবে। তাই আমাদের ক্লাসে শুধুমাত্র আর্টিকেলের নাম্বার আর আর্টিকেলে কি বলা হয়েছে সেটা পড়ানো হবে না, বরং প্রতিটা বিষয়ের কনসেপ্ট, গুরুত্ব এবং এক্সাম রেলিভেন্স সহজভাবে আলোচনা করা হবে। এই মডিউল থেকে কম্পিটিটিভ এক্সামিনেশানে প্রায় সময় প্রশ্ন আসছে, তাই আমরা কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস এই 3টে বিষয়ের ওপর গুরুত্ব দেব যখন এই মডিউলটাকে আমরা স্টাডি করব। এবার আসছি ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটিসে, যা কম্পিটিটিভ এক্সামিনেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই মডিউলে আমরা শুধু আর্টিকেল মুখস্থ করব না, বরং বুঝব কেন ফান্ডামেন্টাল রাইটস আদালতের মাধ্যমে কার্যকর করা যায়, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কেন নন জাস্টিকেবল, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে মূল পার্থক্যটা কী, গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং তাদের এক্সাম রেলেভেন্সটাকে আমরা এখানে বোঝার চেষ্টা করব। আমি সবসময় কনসেপ্টের সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং এমসিকিউ প্র্যাকটিসকে গুরুত্ব দিই, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে কঠিন এমসিকিউ সহজে সলভ করা যায়, আর এটাই এই কম্পিটিটিভ এক্সামিনেশানে ভালো স্কোর করার মূল চাবিকাঠি। নাও লেটস মুভ টু দি মডিউল 5 ইউনিয়ন গভর্নমেন্ট, যা কম্পিটিটিভ এক্সামিনেশনের সবচেয়ে হাই স্কোরিং মডিউলগুলোর একটি। ডাব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, কেপি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনে এই অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই এই মডিউলে আমরা পড়ব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার, পার্লামেন্ট যার মধ্যে থাকবে লোকসভা, রাজ্যসভা এবং এছাড়াও ল মেকিং প্রসেস, যেটাকে আমরা লেজিসলেটিভ প্রসিডিওর বলে চিহ্নিত করে থাকি। তবে এখানে শুধুমাত্র তথ্য মুখস্থ করলেই হবে না, আমরা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ব্যবহার করে এটা বোঝার চেষ্টা করব যে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের ক্ষমতার পার্থক্যটা কী, ক্যাবিনেট এবং কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে, লোকসভা এবং রাজ্যসভার গঠন কার্যাবলী বোঝার চেষ্টা করব এবং সেই সঙ্গে এটা দেখার চেষ্টা করব যে লোকসভার যে সদস্য সংখ্যা, যে সিট সংখ্যা রয়েছে সেখানে কোন রাজ্যের জন্য কত সিট সংখ্যা অ্যালোটেড রয়েছে, যেখান থেকে এক্সামিনেশনে বর্তমানে প্রচুর প্রশ্ন আসছে।
এই মেথড অ্যাপ্লাই করে যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে প্রতিটি টপিক ওয়াইজ আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এক্সপেক্টেড এমসিকিউ দিয়ে সেগুলোকে ঝালাই করব এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে আলোচনা করব, যাতে কম সময়ে বেশি নম্বর তোলা যায়। আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে হাই স্কোর করার জন্য যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, স্মার্ট রিভিশন, এমসিকিউ প্র্যাকটিস, বেটার স্কোর ইন কম্পিটিটিভ এক্সামিনেশন। এবারে আসছি স্টেট গভর্নমেন্টে, যা কম্পিটিটিভ এক্সামিনেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কোরিং মডিউল। অনেক শিক্ষার্থী ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিষয়গুলোকে একসঙ্গে গুলিয়ে ফেলে, তাই আমার ক্লাসে এই মডিউলটি কম্পেয়ার টু রিমেম্বার এই পদ্ধতি অনুসরণ করে পড়ানো হবে। অর্থাৎ আমরা শুধু টপিক পড়ব না, তুলনা করে শিখব। যেমন প্রেসিডেন্টকে আমরা তুলনা করে পড়ব গভর্নরের সাথে, প্রাইম মিনিস্টারকে তুলনা করব চিফ মিনিস্টারের সাথে, লোকসভার সঙ্গে বিধানসভা তুলনা করে পড়ার চেষ্টা করব এবং রাজ্যসভার সঙ্গে বিধান পরিষদের তুলনা করে পড়ার চেষ্টা করব। এই পদ্ধতিতে যদি আমরা পড়ি তাহলে শুধু কনসেপ্ট ক্লিয়ার হবে না, বরং রিভিশন অনেক দ্রুত হবে এবং এমসিকিউ করতে গিয়ে আমরা অনেক সময় যে আর্টিকেলে ভুল করি, যে ইউনিয়ন গভর্নমেন্টের আর্টিকেলের সঙ্গে স্টেট গভর্নমেন্টের আর্টিকেল গুলিয়ে ফেলি, সেই ভুলটা, সেই কনফিউশনটা অনেকটা কমে যাবে। এছাড়া গভর্নরের ক্ষমতা, চিফ মিনিস্টারের ভূমিকা, স্টেট লেজিসলেচার গঠন, সেন্টার স্টেট রিলেশনের গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক বিধান, এগুলোতে এক্সাম পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনা করব এই মডিউল যখন স্টাডি করব। আমার লক্ষ্য শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করা হবে না, বরং এমনভাবে পড়ানো যাতে পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখেই কনসেপ্টটা মনে পড়বে এবং কোয়েশ্চেন ভুল হবার সম্ভাবনা কমে যাবে। নাও মুভ টু দি নেক্সট মডিউল, জুডিশিয়ারি, যেটি কম্পিটিটিভ এক্সামিনেশনের একটি কনসেপ্ট ওরিয়েন্টেড এবং হাই স্কোরিং মডিউল। এই মডিউলে আমরা শুধু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন পড়ব না, বরং জুডিশিয়ারি কীভাবে সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে সেটিও বুঝব। এখানে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জুরিসডিকশন, জুডিশিয়াল রিভিউ এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজমের ধারণা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ জনস্বার্থ মামলা এর গুরুত্ব কী, 5 রিটস অর্থাৎ যে 5টা লেখ জারি করা হয় সেগুলোকে সহজে মনে রাখার কৌশলকে আয়ত্ত করার চেষ্টা করব। আমার ক্লাসে প্রতিটা টপিক কনস্টিটিউশনাল প্রভিশন, ল্যান্ডমার্ক, জাজমেন্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং এমসিকিউ প্র্যাকটিসের সঙ্গে পড়ানো হবে, কারণ জুডিশিয়ারিকে শুধু পড়লে হবে না, বুঝতে হবে। আর এই কনসেপ্ট পরিষ্কার থাকলে রিটস, জুরিসডিকশন বা জুডিশিয়াল রিভিউর মতো প্রশ্নও খুব সহজে উত্তর করা যায়, যেগুলো অনেক শিক্ষার্থীর কাছে কনফিউশনের কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা এমন একটি মডিউলে প্রবেশ করছি যেখানে ভারতের শাসন ব্যবস্থার প্রকৃত কাঠামো এবং কেন্দ্র রাজ্য সম্পর্ককে বুঝতে হবে। এই মডিউলে আমরা আলোচনা করব ফেডারালিজম, এমার্জেন্সি প্রভিশনস, পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি। কম্পিটিটিভ এক্সামে এই অংশ থেকে কনসেপ্ট বেসড এবং স্টেটমেন্ট বেসড এমসিকিউ আসে, তাই এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য শুধুমাত্র তথ্য মুখস্থ নয়, বরং বিষয়গুলোর সাংবিধানিক ভিত্তি বুঝে পড়া খুব গুরুত্বপূর্ণ। এই মডিউলে আমরা বিশেষভাবে আলোচনা করব যে কেন ভারতবর্ষকে একটি কোয়াজি ফেডারেল স্টেট বলা হয়, সেখানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, কখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটির জন্য কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমি আমার প্রতিটি ক্লাসে যখন এই যে প্রত্যেকটা টপিক পড়াবো সেখানে কনসেপ্ট ম্যাপিং, কনস্টিটিউশনাল প্রভিশনস, পিওয়াইকিউস, এমসিকিউ প্র্যাকটিস এর মাধ্যমে পড়ানোর চেষ্টা করব, কারণ কম্পিটিটিভ এক্সামে ভালো ফল করতে হলে শুধু উত্তর জানা যথেষ্ট নয়, বরং উত্তরটির সাংবিধানিক ভিত্তিটাকে বুঝে আলোচনা করতে হবে। নাও লেটস মুভ টু দি নেক্সট মডিউল, কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজ, যেটা কম্পিটিটিভ এক্সামিনেশনের সবচেয়ে রিভিশন ফ্রেন্ডলি মডিউলগুলোর একটি। এই মডিউলে আমাদের লক্ষ্য হবে আইডেন্টিফাই, কম্পেয়ার অ্যান্ড রিমেম্বার। প্রত্যেকটা প্রতিষ্ঠান পড়ার সময় আমরা যে বিষয়গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে যে
প্রতিষ্ঠানটি কনস্টিটিউশনাল নাকি নন কনস্টিটিউশনাল বডি? প্রতিষ্ঠানের সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট কার মাধ্যমে হয়? সদস্যদের টেনিয়র কত? এই প্রতিষ্ঠানগুলোর ফাংশন কি? এক্সামে এই প্রতিষ্ঠানগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসে? এই পুরো মডিউলটি আমি কম্প্যারেটিভ চার্ট, টেবিলস এবং মেমোরি টেকনিক্সের মাধ্যমে পড়াবো, যাতে অল্প সময়ে বেশি তথ্য সহজে মনে রাখা যায়। প্রত্যেকটা টপিকের সঙ্গে পিওয়াইকিউস, এক্সপেক্টেড এমসিকিউস এবং কুইক রিভিশন নোটস থাকবে, কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে শুধু তথ্য জানা নয়, বরং সঠিক বডিকে দ্রুত আইডেন্টিফাই করাই হলো ভালো স্কোর করার মূল চাবিকাঠি। সবশেষে আসছি মডিউল 10, রিভিশন অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিসে, যা কম্পিটিটিভ এক্সামিনেশনে সিলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমার কাছে সিলেবাস কমপ্লিট করাই শেষ লক্ষ্য নয়, এক্সাম কোয়ালিফিকেশানটাই প্রকৃত লক্ষ্য। তাই প্রতিটি মডিউল শেষ হবার পরে থাকবে পিওয়াইকিউ বিশ্লেষণ, টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস, রেগুলার মক টেস্ট, উইকলি রিভিশন সেশন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কি পড়তে হবে তা নয়, কিভাবে পরীক্ষায় প্রশ্ন সমাধান করতে হবে তাও শিখবে। ন্যাচারালি in competitive examination, knowledge gives confidence, but practice ensures selection. সে কারণেই আমি মনে করি যে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে। তাই আমার ক্লাসে কনসেপ্ট, প্র্যাকটিস, রিভিশন, পারফরমেন্স এই 4টি ধাপ অনুসরণ করেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়া হবে। এখন আমি সংক্ষেপে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে বলবো। কম্পিটিটিভ এক্সামে শুধু বেশি পড়লেই সিলেকশন হয় না, সঠিক স্ট্র্যাটেজি সাফল্যের চাবিকাঠি। তাই আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে প্রথমে কনসেপ্ট বিল্ডিং, কারণ কনসেপ্ট পরিষ্কার না থাকলে এমসিকিউতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তারপর স্মার্ট নোটস, যাতে রিভিশনটা দ্রুত সম্পন্ন করা যায়। এরপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, কারণ এগুলো এক্সামের প্যাটার্ন, কোয়েশ্চেন ট্রেন্ড বুঝতে সাহায্য করবে। এবং তারপর ডেইলি এমসিকিউ প্র্যাকটিস, যাতে অ্যাকুরেসি এবং স্পিড দুটোই বাড়ে। এবং সবশেষে রেগুলার রিভিশন, কারণ রিভিশন ছাড়া শেখা বিষয় দীর্ঘদিন মনে থাকে না। তাই আমি সর্বদা আমাদের স্টুডেন্টদের যে কথাটা বলি যে রিডিং বিল্ডস নলেজ বাট প্র্যাকটিস বিল্ডস সিলেকশন। আমাদের লক্ষ্য শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করা নয়, বরং কনফিডেন্স তৈরি করা, স্টুডেন্টদের মনে অ্যাকুরেসিটা বাড়ানো এবং ফাইনাল সিলেকশন নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া। এই টিচিং মেথোডোলজি ইউজ করে স্টুডেন্টরা প্র্যাকটিস করলে তাতে স্টুডেন্টদের শুধু সিলেবাস কমপ্লিট হবে না, বরং তারা এক্সামিনেশনের জন্য হাই স্কোরিং জায়গায় পৌঁছে যাবে। অনেকেই বলে ম্যাম পলিটি খুব কঠিন। আমি বলি না, পলিটি কঠিন নয়, ভুল স্ট্র্যাটেজিটা কঠিন। যদি চ্যাপ্টারগুলো লজিক্যাল সিকোয়েন্সে পড়া হয়, কনসেপ্টের সাথে আর্টিকেলগুলোকে কানেক্ট করা হয় এবং নিয়মিত প্র্যাকটিস করা হয়, তাহলে পলিটি সবচেয়ে স্কোরিং সাবজেক্টগুলোর একটি হয়ে ওঠে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ইন্ডিয়ান পলিটির সম্পূর্ণ সিলেবাস রোডম্যাপ এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়েছে। যদি আজকের এই ক্লাসটি আপনাদের উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির এরকমই কোনো একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিয়মিত পড়াশোনা করুন এবং নিজের লক্ষ্যের প্রতি অটল থাকুন। থ্যাংক ইউ সো মাচ।